ইরান নিয়ে তার অভ্যন্তরীণ ঘটনায় নানা সমালোচনা থাকতে পারে, কিন্তু ওই জাগ্রতর শক্তি ট্রাম্প বোধহয় ওইটা হিসাব করেনি, যার জন্যে ট্রাম্পের শেষে দেখবেন আবোল তাবোল বকা ছাড়া আর কোনো কিছু নেই। এবং সে যেমন যুদ্ধে জয় করতে চায়, বাস্তবতাটা ইরানকে তো আজকে টিকে থাকার লড়াই, এবং সে লড়াই আমি তো মনে করি ইতিমধ্যে সে ব্যাপক সফলতার পরিচয় দিছে, যার জন্যে পৃথিবীর অন্য অনেক দেশ কিন্তু ভয়ও কাঁপছে। সে যেভাবে সিরিয়া, এর আগে কি বলে যে আফগানিস্তান, ইরাক, অন্য অন্য জায়গায় যেভাবে করেছে, সে ভেবেছিল ইরানকে সেইভাবে করব, কিন্তু এই ভুল পদক্ষেপের জায়গাটা যেটা, ওইটা আর ইরান কিন্তু এক না। যুদ্ধ শুরুর পর অল্প সময়ের মধ্যে ইরানের আকাশসীমা দখলে নেবে এমন ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্প দাবি করেছিল ইরানের কোনো বিমান বাহিনী বা বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা নেই। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি দম্ভ ভরে বলেছিলেন ইরানের রাডার শতভাগ ধ্বংস হয়ে গেছে, সামরিক শক্তি হিসেবে আমেরিকা অপ্রতিরোধ্য। কিন্তু যুদ্ধক্ষেত্রে তার প্রমাণ কোনোভাবেই দিতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা করে ধ্বংসস্তূপ বানালেও বসে নেই ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা করে তার সামরিক যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে তেহরান। সমান্তালে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েলও। সব মিলিয়ে কি দুদিন আগেই, যদিও বা ট্রাম্প দাবি করছে ইরানের কেমন শক্তি নেই, কিন্তু দুদিন আগেই আমেরিকার যে যুদ্ধ বিমান সবচেয়ে আধুনিক F-15 ভূপাতিত হয়েছে ইরানের সেই পাহাড়ি এলাকায়। সেখানে দুটি যুদ্ধ বিমান ধ্বংসের পর সেখানে পাইলট হারিয়ে গেছেন। পাইলটকে তুলে নিয়ে যাওয়ার পর কিন্তু ক্রু হারিয়ে যাওয়ার একটা ঘটনা সেখানে ঘটেছে। শেষ পর্যন্ত সেই ক্রুকে উদ্ধার করতে যায় সামরিক বাহিনী বা যুদ্ধ বিমানগুলো। সেখানে বেশ পাল্টাপাল্টি যুদ্ধ হয় ইরানের সাথে, সেখানে ক্রুকে উদ্ধার করে নিয়ে আসলেও দেখা গেছে দুটো বিমান ধ্বংস করা হয়েছে আমেরিকার, যেটা আমেরিকার ট্রাম্প বলছেন এই যুদ্ধ বিমান তারা ধ্বংস করে দিয়ে আসছে নিজেরাই, কিন্তু আসলে ইরান বলছে তারা নিজেরা ধ্বংস করছে। তা এতে বোঝা যায় 28 ফেব্রুয়ারি শুরু করা যুদ্ধ বিনা বাধায় দ্রুত জয় ছিনিয়ে আনার যে দিবা স্বপ্ন ট্রাম্প দেখেছিলেন, তা এখন প্রলম্বিত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এবং এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এই দেশটি অর্থাৎ ইরান এত শক্তি পেল কোত্থেকে, কিংবা ইরানের ভবিষ্যৎটা কি সামনের দিকটা? দর্শক, তাই আমরা আজকের আলোচনায় বিষয় নির্ধারণ করেছি মধ্যপ্রাচ্যের সংঘাত ও ইরানের ভবিষ্যৎ। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই সাথে যা আপনারা জানেন যে এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে, জাহাজ চলাচল কম করার কারণে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট হচ্ছে, বিষয়টাও আসবে আমাদের আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিবিবি। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বাইরে আছেন সিরাজুল ইসলাম, সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, রেডিও তেহরানের সম্পাদক। জানাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ সিরাজ ভাই। দুঃখিত, সাবেক সম্পাদক রেডিও তেহরানের। দুজনকে অসংখ্য ধন্যবাদ আসলে সময় দেওয়ার জন্য। দর্শক, আসলে আমরা আজকে যিনি সিরাজ ভাইকে পেয়েছি তেহরান, অর্থাৎ যিনি দীর্ঘদিন ধরে সেখানে কাজ করেছেন, তার কাছ থেকে কিছু তথ্য ইরান সম্পর্কে আমরা পাবো, সেই আশায় আমরা আজকে তাকে আলোচক হিসেবে নিয়ে এসেছি। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা। একটু আলোচনায় ঢুকতে চাই। আমার ডানে যেহেতু রুহিন হোসেন প্রিন্স একজন রাজনীতিবিদ আছেন, বিভিন্ন বিষয় তার বেশ অবগত। রুহিন হোসেন প্রিন্স, আমরা যুদ্ধ যে বলছি মধ্যপ্রাচ্যে যে সংঘাত, এই সংঘাতের ছায়া পড়েছে, প্রভাব পড়েছে পুরো বিশ্ব জুড়ে। বিশেষ করে যদি বলি জ্বালানি সংকটের কারণে বিশ্বের অর্থনীতি তো এখন টান পড়েছে। এই মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্য দিয়ে আসলে ইরানকে যেভাবে কাবু করার কথা ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল, ট্রাম্প যেভাবে ঘোষণা দিয়েছিল, সেই ক্ষেত্রে আসলে ট্রাম্প কতটা এগিয়ে যেতে পারছে বা ইরানকে কতটা ধরাশায়ী করতে পারছে? আপনাকে ধন্যবাদ, সিরাজ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ, কারণ যে বিষয়ে আপনি আলোচনা তুলেছেন এই বিষয়ে আমাদের দেশের অন্যতম এক্সপার্ট ব্যক্তিত্ব তিনি, এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। দেখেন, বিষয়টা একটু যদি ছোট করেও বিবেচনাটা যদি আমরা একটু ভিন্নভাবে দেখতে পারি, তাহলে আমার মনে হয় জিনিসটাকে একেবারে কি বলে দিল্লি দুরস্তের মতো ব্যাপার না। সেটা কেন আমি কথাটা তুললাম, এই কারণে সাধারণভাবে আমাদের দেশের বা পৃথিবীর অনেকের মধ্যে একটা পারসেপশন, আমেরিকা দুনিয়াতে যা বলে তাই,
এবং রিসেন্টলি তারা যে কি বলবো, এটা ডাকাতি বলবেন না কি বলবেন, মানে তাদের জন্য নতুন নতুন ভাষা খোঁজা দরকার। ভেনিজুয়েলায় যে ঘটনাটা ঘটালো যে ঘটনাটা ঘটালো। এবং ইরানে কথা বলেই যেভাবে খামেনিকে হত্যা করলো, মানে এই ধরনের ন্যাক্কারজনকও শুধু না, আমি যে অভিধানে নতুন নতুন শব্দ আনা দরকার, যা করলো এবং অনেক দিন ধরে যা করছে। এবং প্রসঙ্গক্রমে বলি, ধরেন বাংলাদেশে ওই রকম কিছু না করলেও এই ইন্টারিম সরকার যাওয়ার আগে যেভাবে বাণিজ্য চুক্তি করলো, এবং কিছু করতে গেলে তাদের অনুমতি নিয়ে করতে হয় বোঝার জন্য, তাহলে ওই ধরনের ডাকাতি আর এই ধরনের ইকোনমিক প্রভাব বিস্তার তো যেভাবে করে চলেছে, তাতে সাধারণ মানুষের মধ্যে হয়তো বা এরকম একটা পারসেপশন, যা বলছে তাই হবে, সুতরাং সে তো অপ্রতিরোধ্য, আর কোনো বিকল্প নেই, এটা একটা পারসেপশন দাঁড়ায়। আরেকটা পারসেপশন হয়েছে, একটা সময় তার প্রতিদ্বন্দ্বী একটা সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা ছিল, এমনকি ন্যাটো জোট, তার বিপরীতে ওয়ারশো জোট ছিল। আর ওই সমাজতান্ত্রিক বিশ্বর অন্যতম নিজস্ব স্বার্থের সমর্থক ছিল জোট নিরপেক্ষ দেশগুলো। সুতরাং এইরকম একটা অবস্থান ছিল, এখন ওইটা নাই, সুতরাং মনে হয়েছে তারা অপ্রতিরোধ্য। কিন্তু মনে রাখা দরকার, এই অপ্রতিরোধ্য যে অবস্থাটা দেখছি, এটা তো মানব জাতির অস্তিত্বের দুশ্মন তারা, এবং এটা দিন দিন প্রমাণিত হচ্ছে। আমি ওই তত্ত্বে গেলাম না, এইবার আসি ওইটা করতে, যে সে যেভাবে সিরিয়া, এর আগে কি বলে যে আফগানিস্তান, ইরাক, অন্য অন্য জায়গায় যেভাবে করেছে, সে ভেবেছিল ইরানকে সেইভাবে করব, কিন্তু এই ভুল পদক্ষেপের জায়গাটা যেটা, ওইটা আর ইরান কিন্তু এক না। ইরান দেখেন অনেক কিছু উনি বলবেন, আমি ওইটা যাই না, খালি সামান্য বলি যে আমি ওই সাথে তাদের ওই আপনার কথার সাথে একটা কথা বলছি, যে সেই যে ন্যাটো জোটের কথা বলছেন, সেই ন্যাটো জোটের কাছে সহযোগিতা চেয়েও তো পাচ্ছে পাবেন না। না। হ্যাঁ, ওইটা আমি আসছি একটু পরে ছোট করে বলবো, যে বলছি যে তাইলে সে যখন যেভাবে আঘাত করছিল, আঘাত করতে যে এমন একটা জায়গাকে বেছে নিছে, আচ্ছা ওইটা বেছে নেওয়ার আগে একটু কথা বলি। দেখেন এখন এই যে ট্রাম্প, তার ইন্টারনাল পজিশন বলেন, তার পাগলামো বলেন, বা তার আধিপত্য বিস্তারের জায়গা বলেন, যে কোনোভাবে তার তেলের উপরে আধিপত্য বিস্তারটাকে অন্যতম প্রধান হয়ে উঠেছে। আপনি জাস্ট ওর সাথে মিলিয়ে অল্প কয়েকদিনে দেখেন, সামরিক ক্ষেত্রে তার বাজেট আরও সে চাইতেছে তার দেশে, মানে আধিপত্য বিস্তারের জন্য খালি কথাবার্তা নেই, এই ধরনের কাজ করবে। এখন করতে যে বোধহয় সে হিসাবটা ভুল করে ফেলছে, বা অনেক সময় এই ধরনের ঘটনাই ঘটে, সে ইরানকে বেছে নিতে চেয়েছিল, কিন্তু অন্য জায়গায় আর ইরান তো এক না। কারণ আপনি যদি তার হিস্ট্রি দেখেন, হাজার বছরের ইতিহাস, তারপরে তার যে লড়াকু মনোভাব এবং তার দীর্ঘদিনের ঐতিহ্যের সময়, সেই ওই 79-এর যে তাদের যে ইরানের ইসলামী বিপ্লব করলো, হ্যাঁ, তারপরে ইরানের যে সরকার, সেটা নিয়ে আমাদের বহু সমালোচনা আছে, সেটা অন্য আলোচনা, আমি সেই আলোচনার মধ্যে এখন সেখানে ঢুকছি না। প্রিন্স ভাই, আপনার কি এটা মনে হয় না, পেন্টাগন বা যে গোয়েন্দা বিভাগ, তাদের যে শক্তিশালী গোয়েন্দা বিভাগের কথা বলা হয় আমেরিকার, তারা কি এটার উপরে কোনো রিসার্চ করে না না, বা আসছে। গবেষণা করে না ইরান সম্পর্কে? আচ্ছা, আসছি আমি সেই গবেষণা এবং অন্য জায়গায়, তার আগে ওই যেখানে আমি ছিলাম, কিন্তু ইরান তার পুরো দেশের মানুষের যে ঐক্যবদ্ধ পজিশন, আমেরিকার বিরুদ্ধে যে অবস্থান, এবং এই সময় টেকনোলজি বলতে সামরিক এবং নিজেদের আত্মরক্ষার এই যে জায়গাগুলো গড়ে তুলেছে, সেই জায়গায় আমার ধারণা, আমি ধারণা থেকেই বলছি, ওই যেটা আপনি তুললেন, তারা কি বলে ইসরায়েলকে দিয়ে বলেছিল, ভেবেছিল যে অভ্যন্তরে বোধহয় কিছু লোকজন যদি কেনা বেচা করতে পারি, তার মধ্যে দিয়েই তারা একটা কিছু করে ফেলবে। সুতরাং ওই যে পেন্টাগনের ওই হিসাব হয়তোবা, আমার ধারণা থেকে বলছি, সে আসবে আরও হয়তো আরও সরিদৃশ্য বলতে পারবেন, তারা বলেছে কিছু লোক পারচেস করার মধ্য দিয়ে হয়তোবা কিছু একটা করতে পারি। কিন্তু মনে রাখেন, করেছিল একজন। করেছিল অবশ্যই, কিন্তু আমি যে কথাটাকে জোর দিতে চাচ্ছি, মনে রাখা দরকার, একটা সোসাইটি, সমাজ, তার কিন্তু একটা ভেতরের একটা অসম্ভব শক্তি আছে। সেই শক্তিতে যে ইরানের একটা জাগ্রত হয়েছিল, আমি বললাম যে ইরান নিয়ে তার অভ্যন্তরীণ ঘটনায় নানা সমালোচনা থাকতে পারে, কিন্তু ওই জাগ্রতর শক্তি ট্রাম্প বোধহয় ওইটা হিসাব করেনি, যার জন্যে ট্রাম্পের শেষে দেখবেন আবোল তাবোল বকা ছাড়া আর কোনো কিছু নেই। এবং সে যেমন যুদ্ধে জয় করতে চায়, বাস্তবতাটা ইরানকে তো আজকে টিকে থাকার লড়াই, এবং সে লড়াইয়ে আমি তো মনে করি ইতিমধ্যে সে ব্যাপক সফলতার পরিচয় দিছে, যার জন্যে পৃথিবীর অন্য অনেক দেশ কিন্তু ভয়ও কাঁপছে। দেখেন না, অনেক দেশ বলছে যে না, আমি এইগুলোর মধ্যে নাই। ওই যে ন্যাটো আপনি যেটা বলছেন, সেও বলছে না এইগুলোর মধ্যে আমি তাই নাই, কারণ সে তো তার ভবিষ্যৎ, তার দেশ, জনগণ, সেটা সে দেখতে চায়। সুতরাং এইরকম একটা জায়গা থেকে আমি বলবো, লড়াকু ইরানের জনগণ, তারা বিশেষ করে এই আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াকু পজিশন নিয়ে দাঁড়িয়েছে, এবং মধ্যপ্রাচ্যের এত অসহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে স্যালুট করার কোনো বিকল্প নেই। এবং আমরা মনে করি আজকে পৃথিবীর
আরও দেশের মানুষ এবং দেশগুলো এই আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এবং এই পাগলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিশ্ব মানবতাকেই আজকে রক্ষা করাটা একটা কঠিন হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয়। এই জায়গায় থাকবেন আমি